মে আই কাম ইন স্যার? স্যার নয়, ম্যাডাম। আপনি এখানে? সেই সেই একই প্রশ্ন তো আমারও। আমি মল্লিক সাহেবের একমাত্র মেয়ে। আমি জানতাম আমার পরিচয় পেলে আপনি ক্ষমা চাইবার জন্য বাবার কাছে ছুটে আসবেন। কারো কাছে ক্ষমা চাইবার অভ্যেস আমার নেই। চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে আজই চাকরিতে জয়েন করতে এসেছিলাম, কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় জানতাম না কোনো মেয়ে মানুষের আন্ডারে কাজ করতে হবে। সুতরাং যা হবার নয় তা নিয়ে আর বাড়াবাড়ি করে লাভ নেই। চলি। দাঁড়ান। ভাত ছিটালে কাকের কিন্তু অভাব হয় না, আপনার জানা আছে নিশ্চয়ই। হ্যাঁ, ভাত ছিটালে কাকে আসে, কোকিল কিন্তু আসে না। আপনার জানা নেই নিশ্চয়ই? চিফ অ্যাকাউন্টেন্ট হিসেবে আজই চাকরিতে জয়েন করতে এসেছিলাম, কিন্তু ইন্টারভিউ দেওয়ার সময় জানতাম না কোনো মেয়ে মানুষের আন্ডারে কাজ করতে হবে। শুধু গাড়ির নাম্বার দেখিয়ে চলে গেলে চলবে না, ওই ছেলেটার হাসপাতালের বেড নাম্বারটাও আপনাকে জেনে যেতে হবে। ভাত ছেটেলে কাকি আসে, কোকিল কিন্তু আসে না। আপনার জানা নেই নিশ্চয়ই? আখর দাঁড়িয়ে দেখছিস কি? সব তো ভেঙে চুরমার করে ফেললো। কি হয়েছে রিনি? এত বড় সাহস আমাকে অপমান করে? হ্যাঁ, অপমান করেছে কে? ওই স্কাউন্ড্রেলটা যাকে আদর করে অফিসের চিফ অ্যাকাউন্টেন্টের চাকরি দিয়েছো। বলিস কি রে? ১,৫০০ ছেলের ইন্টারভিউ নেওয়ার পর ওকে আমি সিলেক্ট করেছি। অ্যাকাউন্টেন্সিতে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট। ও তো একটা ট্যালেন্ট। ট্যালেন্ট না, ইডিয়েট। তা ইডিয়েটটাকে জয়েন করেছে না তাড়িয়ে দিয়েছিস? চাকরিতে ঢুকলে তো তাড়াবো, উল্টো আমাকে অপমান করে চাকরিতে জয়েন না করে চলে গেছে। অর্থাৎ আমার ইন্টারভিউ নেওয়াটাই বৃথা গেল। কি বললে? মনে হচ্ছে আবার অনুরোধ করে তাকে ফিরিয়ে এনে অফিসে বসাতে চাও? না না না, অসম্ভব। কি আশ্চর্য, এত বড় সাহস আমার মেয়েকে অপমান করে। তুই দেখে নিস, ওকে আমি এমন শিক্ষা দেবো যে ও যাতে বুঝতে পারে যে মিস্টার মল্লিক তার মেয়েকে কত ভালোবাসে। হ্যাঁ, এই যা তো, ঝাড়ু নিয়ে আয়, কাজগুলো সরানোর ব্যবস্থা কর। মা, আজ যে তোর বান্ধবী রাশেদার জন্মদিন, কথাটা মনে আছে তো? এই যা, একেবারেই ভুলে গেছি। আমি কিন্তু ভুলিনি। নে, এটা রাশেদাকে প্রেজেন্ট করে আসবি। হ্যাঁ, ড্রেসিং টেবিলে আয়নাটা সারাতে হবে। চল 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 চল। খুব সুন্দর তো। নামুন। কে তোমরা? আত্মীয় ছাড়া কি কেউ সোনা দানা নিতে পারে? আপনারা আত্মীয় ভাবতে পারেন। কে? পরম আত্মীয় ছাড়া কেউ কি সোনাদানা নিতে পারে? আপনাদের পরম আত্মীয় ভাবতে পারেন? হ্যাঁ, এটা ধরুন। দেখে তো ছাত্র মনে হয় না, এই বয়সে তো পড়াশোনা করার কথা। এই হারামজাদা হাইজ্যাকার হলে কি করে?
গাঁজা ভাঙ খেয়ে খেয়ে চাপাটা তো বসিয়ে ফেলেছিস, 2 ট্রাক মাটি ফেললো আর উঠবে না, তাই না? তোর চিন্তায় বাপটা শুধু জায়নামাজে বসে কাঁদে, পেটাতে সাহস পায় না। তা তোর বাপের কাজটা আমি করে দিই। এই যে আলালের ঘরের দুলাল, মেয়ে ছেলে দেখলে ইঞ্চি ইঞ্চি ভাব জাগে। হ্যাঁ, তা বাপ কটা বিয়ে করেছে? কটা? কটা বিয়ে করেছে? হ্যাঁ, ঠিক ধরেছি। তা স্বভাবটা ওখান থেকে পেয়েছো, হ্যাঁ, তাই না? শালা দেখছি উপদেশ দিচ্ছে। চল চল চল। ভয়ের কিছু নেই, বিপদ কেটে গেছে, ওনাকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বলিস কি রে, 1,500 ছেলের ইন্টারভিউ নেওয়ার পর ওকে আমি সিলেক্ট করেছি। অ্যাকাউন্টেন্সিতে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট, ও তো একটা ট্যালেন্ট। আসুন। এখন কেমন আছেন? পারফেক্টলি ওকে। জানো ফয়সাল, তোমার এই প্রশস্ত বুকে মাথা রেখে আমার শুধু একটি কথাই মনে হয়, তুমি আমার, আমি তোমার। তোমার বুকের পাঁজর দিয়েই আমার সৃষ্টি। তোমাকে আপন করে পাবো বলেই হয়তো আমার জন্ম। তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা। আর তোমার? আমি যে বিশ্বাস আর অবিশ্বাসের দোলায় দুলছি। ও কথা বলছো কেন? মধ্যবিত্ত ঘরের খেটে খাওয়া মানুষ আমি। তোমার সামাজিক প্রতিষ্ঠা আর আমার দারিদ্র কোনোদিনই একসাথে কথা হবে না। ফয়সাল, আভিজাত্য আর দারিদ্র কোনোদিনই এক ছাদের তলায় বসবাস করতে পারে না রিনি। তাই তো তোমাকে হারাবার ভয় আমার সবচেয়ে বেশি। আভিজাত্য যদি তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়, তাহলে ছেড়ে, সেই আভিজাত্যে আমার প্রয়োজন নেই। তুমি আমার জীবন, আমার গর্ব, আমার অহংকার। রিনি, অসম্ভব, এ কিছুতেই হতে পারে না। আমি আমার বন্ধুর ছেলের সাথে তোর বিয়ের সমস্ত কথা পাকা করে রেখেছি। তোমার কথা তুমি ফিরিয়ে নাও বাবা। যার জন্য আমার কথা ফিরিয়ে নিতে হবে, জানতে পারি কে সে, কি তার পরিচয়। ঐশ্বর্য আর প্রাচুর্যের দাড়িপাল্লা ওজন করলে তার পরিচয় মূল্যহীন। তবে সামাজিক মূল্যবোধের মূল্যায়নে সে এক সাধারণ ঘরের অসাধারণ ব্যক্তিত্ব। নাম ফয়সাল। 1,500 ছেলের ইন্টারভিউ নিয়ে তুমি যাকে ট্যালেন্ট বলে স্বীকৃতি দিয়েছো। আমি তাকে স্বীকৃতি দিয়েছিলাম আমার অফিসের কর্মচারী হবার জন্য, আমার একমাত্র মেয়ের স্বামী হবার জন্য নয়।
বাবা, মিনিমাম একটা স্ট্যান্ডার্ড না রেখে তুই এত নিচে নেমে যাবি এ আমি ভাবতেও পারিনি। তুই আমার আত্মবিশ্বাসের অমর্যাদা করেছিস। তুই আমার একমাত্র সন্তান, এই বাড়ি ঘর সয় সম্পত্তি সবকিছু তোর। তাই কপর দক্ষিণ ছা পোষা একটা সাধারণ ছেলে আমার ঘরে জামাই হতে পারে না। ঐশ্বর্যের সাথে বন্ধুত্ব হয় ঐশ্বর্যের, ধনীর সাথে ধনীর, কোনো গরিবের সাথে নয়। তাই তোর বিয়ে আমার সিদ্ধান্ত মোতাবেক হবে, তোর পছন্দে নয়। যা, নিজের ঘরে যা। হুজুর, আপামনির পায়ের শব্দে আমি ভূমিকম্পের আওয়াজ শুনেছি। আপামনির সমস্ত মুখে আমি বৈশাখী ঝড়ের ইঙ্গিত পেয়েছি। আপামনির দু চোখে আমি ধ্বংসের আগুন জ্বলতে দেখেছি। দোহাই আপনার, এত বড় সর্বনাশের হাত থেকে এবারে সুখ শান্তি বাঁচান। আপামনির সিদ্ধান্তকে মেনে নিন। আমার এটা পুতুল খেলার সিদ্ধান্ত নয়, জীবন নিয়ে খেলার সিদ্ধান্ত। আর যে সিদ্ধান্তে মেয়ের জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, বাবা হয়ে কিছুতেই সে সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। আর যদি তুই কোনো সন্তানের বাবা হতি তবে বুঝতি। আপনার পায়ে পড়ি হুজুর, আপামনির কথা আপনি মেনে নিন। রহমান ভাই, চোখের লোনা পানিতে বরফ গলে, পাষাণ গলে না। পাষাণে কপাল ঠুকে কপাল রক্তাক্ত করা যায়, কপাল বদলানো যায় না। আমি আমার কপালের লিখন বদলাতে চাই না। ধরো বাবা, ওই কাগজটায় তোমার ঐশ্বর্য আর আভিজাত্য থেকে নিজেকে স্বেচ্ছায় বঞ্চিত করে নেবার আমার স্বাক্ষর করা জবানবন্দি। রেনি, বাবা, তুমি বলেছিলে ঐশ্বর্যের বন্ধুত্ব হয় ঐশ্বর্যের সাথে, ধনীর সাথে ধনীর। তাই তো তোমার সমস্ত ধন দৌলত ছেড়ে দিয়ে সাধারণ মানুষের কাতারে নিজেকে দান করালাম। এখন যদি আমি নিজের ঠিকানায় যেতে চাই, নিশ্চয়ই তুমি বাধা দেবে না। দাঁড়া, এটাই যদি তোর শেষ সিদ্ধান্ত হয় তাহলে আমার শেষ সিদ্ধান্তটা জেনে যাবে না? আমি জানি আজ এ বাড়ি থেকে বেরিয়ে যাবার পর এ বাড়িতে ঢোকার অধিকার আমি চিরদিনের জন্য হারিয়ে ফেলব। সেই সাথে হারিয়ে ফেলবো তোমার স্নেহ মমতা, হারিয়ে ফেলবো তোমাকে বুকে জড়িয়ে ধরে বাবা ডাকার অধিকার। না না না, এটা আমার শেষ সিদ্ধান্ত নয়। আমার শেষ সিদ্ধান্ত ফয়সালের সাথেই তোর বিয়ে হবে। বাবা, আমার জীবন, আমার গর্ব, আমার অহংকার। আরে বিআই সাহেব যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বৌমা, দেখো বিআই সাহেব এসেছেন। আসুন আসুন। হ্যাঁ, একটার পেছনে একটা। খুব সাবধানে, কোনো জিনিস যেন নষ্ট না হয়, দেখবি। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। বাবা, তুমি? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বৌমা, বিআই সাহেবকে বসতে বলো, আমি আসছি। সব এসে গেছে, টেলিভিশন, ফ্রিজ, খাট, পালং, সোফা সেট। বাবা, এসব কি এনেছো? বাবার কর্তব্য করেছি, কিছু মনে করবেন না।
আপনি যেটাকে কর্তব্য ভাবছেন, আমি সেই কর্তব্যকে যৌতুক বলে মনে করছি। হ্যাঁ, যৌতুক দেয়া বা নেয়া দুটোকে আমি মনে প্রাণে ঘৃণা করি। বেশ তো, তুমি এক যৌতুক ভাবছো কেন? আমি ভালোবেসেও তো দিতে পারি। যে ভালোবাসা মানুষের মর্যাদাকে ছোট করে, যে ভালোবাসা একটা সক্ষম মানুষকে অচল করে দিতে সাহায্য করে, যে ভালোবাসার পেছনে করুণার দান করার আনন্দ প্রচ্ছন্নভাবে কাজ করে, সে ভালোবাসাকে হজম করতে কষ্ট হয়। তুমি আমাকে অপমান করছো? না, শুধু দোয়া চাইছি আমি যেন আমার যোগ্যতা দিয়ে আপনার মেয়েকে সুখী করতে পারি। এই জিনিসগুলো ফিরিয়ে নিয়ে চল। আরে বেআই সাহেব কোথায়? চলে গেছেন। চলে গেছেন? কি ব্যাপার, বেআই সাহেব মিষ্টি মুখ না করে চলে গেলেন? বিশ্বাস করো, আমি তোমার বাবাকে অপমান করতে চাইনি। তবু যদি অন্যায় হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। কোথায় ভাবলাম বাবার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইবো, তা নয়, এখন দেখছি তুমি নিজেই উল্টো আমার কাছে ক্ষমা চাইছো। আজ আমি এমন স্বামীর গরবে গরবিনী, যে স্বামী তার যোগ্যতা দিয়ে তার স্ত্রীকে সুখী করতে চায়। রিনি, বাচ্চাও নেই, ঝামেলাও নেই। বাচ্চা হলে বড় হবে, বড় হলে বিয়ে হবে, বিয়ে হলে আপনাদের মতো ঝামেলা হবে। পৃথিবীতে অনেক বাপ মেয়ে আছে, কিন্তু আপনাদের মতো কেউ নেই। রহমত ভাই, বাবা আমার উপর রাগ করে যদি আমার বাড়িতে না এসে থাকতে পারে, তবে আমি কেন পারবো না? বাবা যতদিন আমার বাড়িতে না আসবে, আমিও ততদিন বাপের বাড়ি যাব না। আপনারা আপনাদের মান অভিমানের দড়িতে শক্ত করে গিট্টু দিয়ে বসে থাকুন। অমন করে কে কাশছে? আমার শাশুড়ি। মার শরীরটা কদিন ধরে ভালো যাচ্ছে না। কি যেন নাম রেখেছেন? নয়ন। বাহ, সুন্দর নাম। কার উপরে অভিমান করে নিজেকে কষ্ট দিচ্ছেন? সত্যি করে বলুন না হুজুর, এই খোকামনির মুখখানা আপনার দেখতে ইচ্ছে করে না? আদর করতে ইচ্ছে করে না? কেন করবে না? রহমত, আমি কি মানুষ নই? মন বলে কি আমার কিছু নেই? শুধু দুঃখ, মেয়ে হয়ে তিনি আমাকে চিনল না। আসলে আপনারা দুজনেই দুজনকে চেনেন না, কিন্তু আমি চিনি। আপামনিকে একবার টেলিফোনে আসতে বলুন। আপনার টেলিফোন পেলে আপামনি ঠিকই খোকামনিকে নিয়ে চলে আসবে। হ্যাঁ, এই শুনছো? আরে কাছে আয় না, একটা কাজ কর, কাল সকালে আমরা চলে যাই। মার কি হয়েছে? সকাল থেকেই ভীষণ জ্বর, কিছুতেই নামছে না। আমার ভীষণ ভয় করছে, শিগগির ডাক্তার ডেকে নিয়ে এসো। আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো, কে? আপামনি, আপনি তাড়াতাড়ি চলে আসুন। আপামনি, হুজুরের স্ট্রোক করেছে। স্ট্রোক? কখন করলো? এখন কেমন আছে? ভালো না, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আপনি তাড়াতাড়ি চলে আসুন আপামনি। মাকে একা রেখে কি করে আসবো? মার যে ভীষণ জ্বর, ও ডাক্তার নিয়ে ফেলে আমি আসছি।
দেরি করলে হুজুর হয়তো আপনাকে না দেখেই মারা যাবেন আপামনি। ঠিক আছে, আমি আসছি, এক্ষুনি আসছি। আপামনি এক্ষুনি আসছেন? হ্যাঁ। শোনো, জি। মাকে জলপটি দিতে থাকো, আর তোমার সাহেব এলে বলবে আমার বাবা খুব অসুস্থ, টেলিফোন পেয়ে তাকে দেখতে গেছি। জি বলবো। আই নয়ন। কিরে এখন আসছে না কেন? আসবে তো বেবি ট্যাক্সি নয়, রিক্সায়। ট্রেনে তো নয় যে বলা মাত্রই চলে আসবে। রহমান ভাই, বাবা কোথায়? রেনি, বাবা তুমি? হ্যাঁ আমি। অতৃপ্ত চোখ দুটাকে একটু তৃপ্তি দেবার আশায় তোকে মিথ্যে খবর দিয়ে এখানে ডেকে আনিয়েছি। বল, আমি অন্যায় করেছি? তোর পথে অপেক্ষা করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি, তাই তোর কাছে মিথ্যে বলেছি। বল, আমি অন্যায় করেছি? সত্যি যদি অন্যায় করে থাকি তাহলে তুই আমাকে ক্ষমা করে দে মা। না বাবা, তুমি কোনো অন্যায় করনি, কোনো অন্যায় করনি। মা, বাবা, আসুন, বসুন। চাচা, রিনিকে দেখছি না, কোথায় গেছে? আসি বাবা। সে কি রে, কত আশা করেছি আজ বাপ বেড়িতে একসঙ্গে বসে খাবো। তুমি বুঝতে পারছো না, আমার শাশুড়ি অসুস্থ। সামান্য কিছু মুখে দিয়ে গেলে তোর শাশুড়ি মরে যাবে না। আজ নয় বাবা, আরেকদিন। আর একদিনের কথা আর একদিন হবে। আপনাকে খাওয়াবে বলে উনি নিজের হাতে বাজার করেছেন, দাড়ি থেকে রান্না করিয়েছেন। আপনি না খেয়ে গেলে হুজুর খুব দুঃখ পাবেন। একটু কিছু মুখে তুলে নিন, টেবিলে সব রেডি। এক্স রে প্লেট আর রিপোর্টটা নিয়ে আমার সাথে চেম্বারে দেখা করবেন। যে চলুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। মাকে দেখো, হ্যাঁ। আর তোমাদের বেগম সাহেবের বাবা কেমন আছে আমি দেখে আসি। চলুন। নে মা। নে। ব্যাস বাবা, অনেক খেয়েছি, আর খাবো না। এটা একটা খাওয়া হলো? ঠিক আছে ঠিক আছে, তাহলে এই স্যুপটুকু খেয়ে নে। আবার স্যুপ? হ্যাঁ, মুরগির স্যুপ, যা তোর সবচেয়ে প্রিয় খাবার। ও বাড়িতে গিয়ে স্যুপের কথা তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি ভুলিনি। অবশ্য তোর ভুলে যাওয়া ছাড়া উপায় বা কি? অভাবের সংসার, অল্প বেতন, এ টাকায় বেচারা সংসারই চালাবে না তোকে স্যুপ খাওয়াবে নাকি? ঠিক বলিনি? বাবা, ওদের সম্পর্কে আর একটা কথা বললি? ঠিক আছে ঠিক আছে, আর বলবো না। নে খেয়ে নে। না, আর খাবো না। খাবো না বললেই হলো? ওষুধ না খেলে ভালো হবে কি করে? নাও। মা তুমি বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? রিক্সা ডাকতে, মার বুকের একটা এক্সরে করাতে হবে। তা তোমার বাবা এখন কেমন আছেন? ভালো। তোমাকে না বলে গেছি বলে কিছু মনে করনি তো? এতে মনে করার কি আছে? অসুস্থ বাবাকে দেখতে গেছো, দাওয়াত খেতে তো আর যাওনি। অফিসে গিয়েছিলে? সময় পেলাম কোথায়? তাহলে এক কাজ করো, আমি মার এক্সরেটা করিয়ে আনি, তুমি বরং অফিসে যাও। ঠিক বলেছো, অফিসে না গেলে আবার চাকরিটা চলে যেতে পারে, আর চাকরিটা চলে গেলে ছাপোষা মানুষ, অভাবের সংসারটা চলবে কি করে? কি এই নাও, মার এক্সরেটা করিয়ে নিও। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ মিস্টার ফয়সাল, সি ফুড কোম্পানির অডিট রিপোর্ট তৈরি করার জন্য আজই আপনাকে ইভিনিং ফ্লাইটে কক্সবাজার যেতে হবে। আজই? হ্যাঁ, ওদের ইমিডিয়েট অডিট রিপোর্ট দরকার। এই নিন টিকিট। কিন্তু দুটো টিকিট? আপনার সাথে ভাবিও যাবেন, তাই এটাই কোম্পানির নিয়ম। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। রেডি
হ্যাঁ, রিনি! রিনি! কি হলো? তোমার জন্য একটা সুখবর নিয়ে এসেছি। কি? আজ ইভিনিং ফ্লাইটে তুমি আর আমি কক্সবাজার যাচ্ছি। সত্যি? জি, সাগর সৈকতে উচ্ছল আনন্দে গভীর অনুভূতিতে হারিয়ে যাব আমরা দুজন। ভুল করছেন কবি সাহেব, আমরা তিনজন। আর সব অনুভূতির 12টা বাজিয়ে দেবে খোকার চিৎকার। আমি সবকিছু গুছিয়ে তাড়াতাড়ি তৈরি হইনি। হুম। তুমি বরং মার এক্সট্রা প্লেট আর রিপোর্টটা নিয়ে ডাক্তারের সাথে দেখা করো। হ্যাঁ, ঠিক বলেছো। বুকে বুকে একটা স্পট দেখা যাচ্ছে, তবে ভয়ের কিছু নেই। প্রপার ট্রিটমেন্ট করলেই ঠিক হয়ে যাবে। ওষুধগুলো যথারীতি চলবে, তবে এই মুহূর্তে ওনার হাওয়া পরিবর্তনের খুবই প্রয়োজন। কিছুদিন কক্সবাজার থেকে ঘুরিয়ে আনতে পারলে সবচেয়ে ভালো হয়। বাস, আমার দায়িত্ব শেষ। এবার তুমি আদেশ করলে তোমার হাত ধরে বেরিয়ে পড়তে পারি। রিনি, ডাক্তার বললেন মার হাওয়া পরিবর্তনের খুব দরকার। বুকে একটা স্পট ধরা পড়েছে। তুমি না গিয়ে যদি মাকে... বেশ তো, আমি মার সবকিছু গুছিয়ে দিচ্ছি। আসলে পুরো ব্যাপারটাই জানি কেমন হয়ে গেল। আমি জানি রিনি তোমার কষ্ট হচ্ছে, মনে মনে হয়তো রাগও হচ্ছে, কিন্তু এছাড়া তো আর আমার কোনো পথ নেই। এই মুহূর্তে যে আরেকটা টিকিটের ব্যবস্থা করবো তারও সময় নেই। কি যে করি। খামোখা কানের কাছে ঘ্যানর ঘ্যানর করো না তো, মায়ের জিনিসপত্রগুলো ঠিক মতো গুছাতে দাও। তার মানে তুমি সত্যি রাগ করেছো? কি করে বুঝলে? তোমার কণ্ঠস্বরের ভাব দেখে। তার মানে? মানে সোজা, তোমার চোখ মুখ বিরক্তিতে কুঁচকে আছে। মায়ের যাওয়াটাকে তুমি সহজভাবে মেনে নিতে পারছো না। ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। যতই নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করো না কেন, আসলে যে তুমি রাগ করেছো এটা সত্যি। এতটাই যখন বুঝতে পেরেছো, তখন শুধু শুধু কথা বাড়াচ্ছ কেন? আহা, কথার পিঠে কথা আসে তাই বলছি। সত্যি কথাটা স্বীকার করতে তোমার কোথায় যেন একটু বাধে। মনটাকে একটু বড় করার চেষ্টা করো, বুঝলে? ছোটখাটো ব্যাপার নিয়ে অসভ্যের মতো তর্ক করো না। অসুস্থ মাকে নিয়ে কক্সবাজার যাওয়া প্রয়োজন, সেটা আমি তোমার যে কম বুঝি না। হ্যাঁ, তার প্রমাণ তো তোমার ব্যবহারেই পাচ্ছি। কি বলতে চাও তুমি? চেহারা দেখেই মনের কথা বোঝা যায়, মুখে বলতে হয় না। বেশ তো, আমি স্বীকার করছি আমি রাগ করেছি। আমার মন ছোট, আমি ছোট লোক। আমার বাপ দাদা 14 পুরুষে কেউ কোনোদিন প্লেনে চড়েনি, কক্সবাজারে যায়নি, সমুদ্র দেখেনি। সেখানে যাওয়ার জন্য আমার মন পুড়ে যাচ্ছে, তোমার পা ধরে পড়ে আছি। তা জানো তোমার মাকে নিয়ে কে তোমাকে বারণ করেছে, কে আজকে দেখেছে? ফয়সালের সাথে তুমিই যাবে বৌমা? রিনি যাবে না, আমার সাথে তুমি যাবে। অসম্ভব। বিয়ের পর বৌমা তোর সাথে কোনোদিন কোথাও বাইরে বেড়াতে যায়নি। তারও তো স্বাদ আহ্লাদ বলে একটা কিছু থাকতে পারে। তোমার বৌমার স্বাদ আহ্লাদের চাইতে তোমার যাওয়ার প্রয়োজনটা বেশি, তাই তুমি যাবে। খোকা, আমি বলছি বৌমাই যাবে। না, তুমি যাবে। যেতে হলে বৌমা যাবে, আমি যাব না। বেশ, তোমাদের কারোই যেতে হবে না, আমি একাই যাব। খোকা, রাগ করে যাচ্ছিস যা, কিন্তু দাদু ভাইয়ের জন্মদিনের আগেই ফিরে আসবি কিন্তু। যেখানে তুমি অসুস্থ সেখানে কোনো হই হুল্লোড় চলতে পারে না, তাই জন্মদিনের উৎসব হবে না। খোকা, 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 পাগলামি করিস না, ফিরে আসবি কিন্তু। আলবাত হবে। দাদু ভাই
ভাইয়ের জন্মদিন খুব ধুমধাম করে আমার বাড়িতেই হবে। না বাবা, বলছিলাম কি, বলা বলির আর কোনো দরকার নেই, জন্মদিন হতেই হবে, দিস ইজ মাই ডিসিশন। হ্যাঁ, জন্মদিন হবে কি হবে না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ছেলের জন্মদিন এ বাড়িতে হবে না বলেই যে ও বাড়িতে হবে, এটা আমি সহজভাবে মেনে নিতে পারছি না। তাতে কি হয়েছে? দাদু ভাইকে নিয়ে আমার যেমন আনন্দ করতে ইচ্ছে করে, তেমনি বেআই সাহেব যদি দাদু ভাইকে নিয়ে আনন্দ করতে চায়, তাতে তার অন্যায় কোথায়? যে আনন্দ অভাব অনটনের সংসারকে উপহাস করে, যে আনন্দ মায়ের অসুস্থতাকে উপেক্ষা করে, সেই আনন্দে তুমি কোনো অন্যায় খুঁজে না পেলেও আমি অন্যায় বলে মনে করব। এই তো আমার দাদু ভাই এসে গেছে। দাদু ভাই এসো এসো। বাবা, একেবারে রাজপুত্রের মতো লাগছে। এবার জামা কাপড় ছেড়ে লক্ষ্মী ছেলের মতো ঘুমোবে, কেমন? কখন এলে? দেখো, মানে তুমি যাবার পর বাবা এমন জোর করে ধরলেন যে আমি না করতে পারিনি। তুমি কিছু মনে করো না। না, মনে করার কি আছে? ঐশ্বর্যের প্রতিপত্তির সামনে গরিব মানুষদের মনের কি দাম আছে বলো? এটা কিন্তু রাগের কথা হলো, তবুও বলি একবার গিয়ে ছেলেকে আশীর্বাদও তো করে আসতে পারতে। ছেলে যখন বড়লোক দাদুর আশীর্বাদ পেয়েছে, তখন গরিব বাবার আশীর্বাদের কোনো প্রয়োজন আছে কি? স্পষ্টভাবে বললেই তো পারো, তুমি ঐশ্বর্যকে ঘৃণা করো বলেই আমাদের বাড়িতে যাওনি। মিথ্যার আশ্রয় নিয়ে এই সত্যকে কেন গোপন করছো? নিষ্ঠুর সত্যকে অনেকে সহ্য করতে পারে না, তাই। সত্যকে মেনে নেবার মতো সৎ সাহসটুকু আমার আছে। বলো, কি বলতে চাও? যদি বলি নয়নের জন্মদিনের অজুহাতে বাপের টাকায় বিলাসিতায় গা ভাসাতে গিয়েছিলে, যদি বলি নয়নের জন্মদিনের অজুহাতে আমার দারিদ্রতাকে বিদ্রুপ করতে গিয়েছিলে, যদি বলি নয়নের জন্মদিনের অজুহাতে বাপের বাড়িতে কিছু ভালো মন্দ খেতে গিয়েছিলে, যা জোগাড় করার যোগ্যতা আমার নেই। ফয়সাল, তুমি এত নীচ, এত ছোট। নিজ আমি নই, তুমি। ছোট আমি নই, তুমি। সেদিন অসুস্থ মাকে রেখে বাবার অসুখের মিথ্যে অজুহাতে বাপের বাড়িতে যাওনি তুমি? এই সংসারের নিত্যদিনের ডাল ভাতে অরুচি ধরায় লোভ সামলাতে না পেরে বাপের সামনে বসে সেদিন পোলা মাংস খাও নেই? বাপ মেয়ে দুজন বসে এই সংসারের সমালোচনা করে স্বামীর যোগ্যতাকে উপহাস করনি? এত কিছুর পরও আমি তোমাকে সত্য কথা বলার সুযোগ দিয়েছিলাম। ঘরে ফিরে আসতে জিজ্ঞেস করেছিলাম তোমার বাবার কুশল সংবাদ। তারপরও তুমি আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলনি। হ্যাঁ, বলেছি। তুমি যেমন কারো কাছে তোমার মাকে ছোট করতে চাও না, তেমনি আমি আমার বাবাকে ছোট করতে চাইনি বলেই মিথ্যে বলেছি। বলতে পারো এই সংসারে তোমার মায়ের পাশাপাশি আমাকে কতটুকু মূল্য দিয়েছো? বলতে পারো মার জন্য যখন যা তুমি করছো আমি তাতে কখনো বাধা দিয়েছি? কেন দেব? মার জন্য তো সন্তানই করবে। তাই বলে স্ত্রীকে অবহেলা অবজ্ঞা করে নয়। সন্তান হিসেবে মায়ের প্রতি তুমি যে কর্তব্য করছো, স্বামী হিসেবে স্ত্রীর প্রতি তার কতটুকু করেছো? তোমার মাকে যদি নিজের মা মনে করতে পারি, শ্রদ্ধা করতে পারি, মা বলে ডাকতে পারি, তাহলে আমার বাবাকে বাবা বলে ডাকতে তোমার এত ঘৃণা কেন? একদিন তোমার কাছে বাবাকে অপমানিত হয়ে মাথা নিচু করে বাড়ি থেকে চলে যেতে হয়েছিল। সেদিন সেই অপমানকে তোমার আদর্শ বলে হাসি মুখে বরণ করে নিয়েছিলাম। তখন বুঝতে পারিনি তোমার মিথ্যে আদর্শ শুধু আমার বাবাকেই অপমান করার জন্য। আমার বাবাকে যদি ঘৃণা করা, অশ্রদ্ধা করা তোমার আদর্শ হয়, তাহলে আজ থেকে তোমার মাকে আমি মা ডাকবো না, শ্রদ্ধা করবো না, শুধু অবহেলা করবো, ঘৃণা করবো।
অশ্রদ্ধা করবে, অবহেলা করবে, ঘৃণা করবে, তার স্থান এ বাড়িতে কোনো দিন হবে না। তুমি বা ভাবতে পারলে কি করে এরপর আমি তোমার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে সংসার করব, এ বাড়িতে থাকবো? খোকা, এ কি করলি তুই? ঘরের লক্ষ্মীর গায়ে হাত তুললি? বৌমা, দোহাই বৌমা, তুমি আমাকে অবহেলা করো, অবজ্ঞা করো, ঘৃণা করো, আমি সব সহ্য করব, তবু তুমি দাদু ভাইকে নিয়ে এ বাড়ি থেকে যেও না। আমাকে পেটে না ধরেও মেয়ের যে স্নেহ ভালোবাসা আমাকে দিয়েছেন, এরপরও কি করে ভাবলেন আমি আপনাকে ঘৃণা করব, অবজ্ঞা করব? আপনাকে মা বলে জেনেছি, মা বলেই জানবো, কিন্তু এত বড় অপমানের পর আমি আর এ বাড়িতে থাকতে পারবো না। বৌমা, কোথায় যাচ্ছ? নিজের বাড়িতে। বৌমা, একটা মেয়ের জীবনে নিজের বাড়ি তার স্বামীর বাড়ি, নিজের ঘর তার স্বামীর ঘর। স্বামী? হ্যাঁ, যে স্বামী ছোট লোকের মতো অভদ্রের মতো স্ত্রীর গায়ে হাত তোলে, সেই স্বামীর ঘরে আমি থাকতে পারবো না, কিছুতেই না। বৌমা, যেও না বৌমা, দাদু ভাইকে নিয়ে যেও না। পরের ঘর কখনো আপন হয় না বৌমা, পরের ঘর কখনো আপন হয় না। কি স্কাউন্ডারটা তোর গায়ে হাত তুলেছে? ইডিয়েটটা ভেবেছে কি তোর কেউ নেই, মল্লিক মরে গেছে? ফয়সাল, আমার নাম মোতাহার মল্লিক। আমি তোমায় এত সহজে ছেড়ে দেব না। খোকা, আমি তোকে আদেশ করছি, এই মুহূর্তে আমার বৌমার দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আয়। মা, হ্যাঁ। কিন্তু তর্ক করিস নে, যা। কি হয়েছে আপা? কিছু না। তুমি? আমি রিনিকে নিয়ে যেতে এসেছি। কথাটা বলতে তোমার লজ্জা হলো না? রিনির গায়ে হাত তুলে আবার তাকে নিয়ে যেতে এসেছো কোন অধিকারে? যে অধিকারে স্বামী তার স্ত্রীকে নিয়ে যেতে পারে। কিন্তু রিনি তোমাকে আর স্বামী বলে স্বীকার করে না। খুব শিগগিরই সে তোমাকে তালাকনামা পাঠাবে। এই নিষ্ঠুর শব্দটি আপনি যত সহজ উচ্চারণ করতে পারলেন, রিনি তা কোনোদিনই পারবে না। এই জঘন্য মিথ্যে বলে আমাকে ফিরিয়ে দেবার চেষ্টা করে লাভ নেই। রিনিকে আমি নিয়ে যাবই। You scoundrel! তোমার এত বড় সাহস, তুমি জোর করে আমার বাড়িতে ঢুকতে চাও? আই সে গেট আউট, নইলে তোমাকে আমি দারোয়ান দিয়ে ঘাট ধরে বার করে দেবো। মিস্টার মল্লিক, এই অপমানের জবাব আমি দিতে পারতাম, কিন্তু দেব না, কারণ আমার শিক্ষার রুচিতে বাধে। তার চেয়ে বড় কথা, আপনি রিনির বাবা। ফয়সাল ভাই, আপনি এত বড় ভুল করতে পারলেন? দোহাই হুজুর, ফয়সাল ভাইকে ফিরিয়ে আনুন, নইলে এই ভুলের জন্য আপনাকে একদিন অনুশোচনা করতেই হবে। আমার কাজের জন্য আমি কোনোদিন অনুশোচনা করি না। শোন, এই কথা রিনি যেন কোনোদিন জানতে না পারে, এ আমার আদেশ। তোর বাপ দাদা কোনোদিন আমাদের আদেশ অমান্য করেনি, আশা করি তুইও করবি না। ডাক্তার সাহেব, আপনি? উনি কেমন করছে দেখে আমি নিজেই ডাক্তার সাহেবকে নিয়ে এসেছি। বৌমা আসেনি? কিরে, চুপ করে আছিস কেন? আমার দাদু ভাই কই? আমার দাদু ভাই কই? কি হয়েছে মা? এত ডিটোরেট করলো কেন বুঝতে পারছি না। মাগো, ইমিডিয়েটলি ওনাকে হাসপাতালে ট্রান্সফারের ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি ওখানেই যাচ্ছি। মা,
মার জিনিসপত্রগুলো গুছিয়ে দাও। আচ্ছা না, আমি কোথাও যাব না। মা, মা তুমি ছেলে মানুষই করো না। বলছি তো আমি কোথাও যাব না। খোকা, তুই শুধু আমার দাদু ভাইকে আমার কাছে এনে দে, দেখবি আমি ভালো হয়ে যাব। মাগো, বিশ্বাস কর খোকা, ডাক্তার আমাকে ভালো করতে পারবে না যতক্ষণ বাড়ির লক্ষ্মীকে ফিরিয়ে না আনবি, যতক্ষণ আমার দাদুকে আমার কোলে ফিরিয়ে না দিবি। আমি কসম খেয়ে বলছি, ততক্ষণই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আমার এই শেষ অনুরোধটুকু রাখ খোকা। যা, বৌমা আর দাদু ভাইকে ফিরিয়ে নিয়ে আয়। যা। You scoundrel! তোমার এত বড় সাহস, তুমি জোর করে আমার বাড়িতে ঢুকতে চাও? I say you get out! নইলে দারোয়ান দিয়ে ঘর ধরে তোমাকে আমি বার করে দেবো। কি রে খোকা, থামলি কেন? যা খোকা যা, আমার দাদু ভাইকে নিয়ে আয়। যে বাড়িতে আমার দাদু ভাই নেই, সে বাড়িতে আমি বেঁচে থাকতে চাই না। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাও। মা, মা তুমি ও কথা বলো না। মা, ও কথা বলো না। আমি তোমাকে কথা দিচ্ছি, যেভাবে পারি তোমার নয়নকে আমি তোমার কোলে তুলে দেব। মা, ভাবতে পারলে কি করে এরপরও আমি তোমার সঙ্গে স্বামী স্ত্রী হিসেবে সংসার করব? আমি তোমার কথা রেখেছি। মা, তোমার দাদু ভাইকে তোমার কাছে নিয়ে এসেছি। মা, তুমি বলেছিলে দাদু ভাইকে দেখলে তুমি ভালো হয়ে যাবে। আমি আমার কথা রেখেছি। মা, আমি আমার কথা রেখেছি। মা গো, তুমি তোমার কথা রাখোনি। তুমি তোমার কথা রাখোনি। মা, তুমি তোমার কথা রাখোনি। তুমি তোমার কথা রাখোনি কেন? মা, মা তুমি তোমার কথা রাখোনি। তুমি তোমার কথা রাখোনি। মা গো, তোমার সন্তান জীবনে কোনোদিন অন্যায় করেনি, কিন্তু আজ একটা অন্যায় করবে। যারা তোমার দাদু ভাইকে শেষ দেখা দেখতে দেয়নি, তারা আর কোনোদিন তাকে দেখতে পাবে না। আমি আমার জীবন থেকে ওদের সব পরিচয় মুছে ফেলব। তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, ক্ষমা করে দিও। কি বলছো তুমি? আমার আমার নয়ন, আমার নয়ন কোথায়?
সাহেব নয়নকে নিয়ে চলে গেছে। যাবার সময় চিঠিখানা দিয়ে গেছে। রিনি, তোমার জন্য আমি আমার মাকে হারিয়েছি, তাই এবার তুমি বুঝতে পারবে মার কাছ থেকে ছেলেকে আলাদা করার যে ব্যথা, সে ব্যথা কত কঠিন, কত নির্মম। নয়নকে তুমি আর কোনো দিনই ফিরে পাবে না। ইচ্ছে করলে ওকে আমি পুলিশে দিতে পারতাম, কিন্তু ও যা করেছে ভালোই করেছে। যে তোকে সমস্ত বাঁধন থেকে মুক্তি দিয়ে গেছে, তার কথা না ভেবে সমস্ত স্মৃতি ভুলে গিয়ে আবার নতুন করে বাঁচার চেষ্টা কর। আমি তোকে আবার বিয়ে দেবো। না বাবা, এ হয় না, হতে পারে না। কেন হতে পারে না? সন্তানকে যে চুরি করতে পারে সে তো একটা অমানুষ, আর অমানুষের জন্য তোর কোনো মায়া থাকতে পারে না, ভালোবাসা থাকতে পারে না। তাই একই ভুল তুই বারবার করতে চাইলেও আমি তা হতে দেবো না। বেঁচে থাকার জন্য তোর একটা অবলম্বনের প্রয়োজন। সেই অবলম্বন আমার দেহে অবস্থান করছে বাবা। আমি আবার মা হতে চলেছি। রিনি, হ্যাঁ বাবা, ফয়সাল আমার সন্তানকে চুরি করে নিয়ে গেছে। সেজন্য আমি ওকে কাপুরুষ বলতে পারি, স্বার্থপর বলতে পারি, হয়তো হয়তো আমি ওকে ঘৃণাও করতে পারি, কিন্তু আমার জীবন থেকে ওর স্বামীর অধিকারকে মুছে ফেলে দিতে পারি না বাবা। তাই ফয়সাল আমাকে ভুলে গেল, আমি ফয়সালকে ভুলতে পারবো না বাবা, কিছুতেই পারবো না। হুজুর, হুজুর, আপনি আমি বসে করেছি। বাবা, বাবা, আপনি শিগগির ডাক্তার ডাকুন। আমি ভুল করেছি। শুধু মৃত্যুর আগে তুই আমাকে কথা দে, সমস্ত ঘটনা রিনিকে জানিয়ে ওর কাছে আমাকে ছোট করে দেবে না। হ্যালো, ডাক্তার সাহেব আছেন? কি বললেন? রং নাম্বার? কথা দে। কথা দিলাম। হুজুর, 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 আপামনি, হুজুর, হুজুর, আপামনি, হুজুর।